আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি নবম শ্রেণীর রসায়ন ক্লাসে। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে প্রবেশ করবে তার যে নীতিটা রয়েছে সেই নীতি নিয়ে আমরা আলোচনা করব। পরমাণুতে ইলেকট্রন প্রবেশের একটা ছোট্ট নীতি আছে যে ইলেকট্রন সবসময় নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করে এবং তারপর উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এবং এটা সবসময় খেয়াল রাখতে হবে যে অরবিটালে যে অরবিটালটার শক্তি সবচেয়ে বেশি হবে সেই অরবিটালে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে না, প্রথমে প্রবেশ করবে সেই অরবিটালে যেই অরবিটালে ইলেকট্রন শক্তি কম। এখন কথা হলো আমি কিভাবে জানবো কোন অরবিটালের শক্তিটা কেমন। শক্তি জানার একমাত্র সূত্র হলো n+l। n+l, এখানে nটা কি? nটা হলো আমাদের কোয়ান্টাম সংখ্যার নাম্বার বা শক্তি স্তরের যে নাম্বারটা প্রকাশ করে, আর l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা হচ্ছে উপশক্তি স্তরের ধারণা দেয় আমাদেরকে। তাহলে ধরো তোমাকে একটা অরবিটাল দেওয়া হলো, সেটা হলো 3D অরবিটাল। 3D অরবিটালের জন্য n এবং l এর মানটা তুমি বের করতে পারবে। দেখো 3D মানেই হচ্ছে n এর মান 3, এই কারণেই d এর সামনে 3 দেওয়া হয়েছে, আর d মানেই হচ্ছে l এর মান 2, এই কারণেই এটা 3D হয়েছে। তাহলে n এবং n এর যে মানটা রয়েছে সেটা যদি যোগ করে দেখি তাহলে আমরা পাচ্ছি 5, এবং 4s অরবিটালের ক্ষেত্রে পাচ্ছি n সমান 4, এবং s অরবিটালের জন্য l এর মান হচ্ছে 0। তাহলে n+l এর মান হচ্ছে 4। তাহলে 3D এবং 4s অরবিটালের মধ্যে দেখা যাচ্ছে 4s এর 4s এর শক্তিমাত্রা কম আর 3D অরবিটালের শক্তি অনেক বেশি। এখন দেখা যায় ইলেকট্রন সর্বপ্রথমে 1s অরবিটালে যায়, তারপর যায় 2s এ, তারপর 2p-তে, তারপর 3s 3p। এরপরে ইলেকট্রনটা 3D-তে না গিয়ে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরটাকে পূর্ণ না করে চতুর্থ শক্তি স্তরের প্রথম উপশক্তি স্তরে আগে ইলেকট্রনটা যায়, অর্থাৎ 4s ইলেকট্রন হয়ে তারপর 3D-তে যদি ইলেকট্রন থাকে হাতে তখন 3D-তে আসে। এখন কথা হলো কেন এরকম হয়? এটা হওয়ার একমাত্র কারণ হলো ইলেকট্রন অরবিটালের শক্তি। 3D এবং 4s এর মধ্যে যেহেতু এই ব্যতিক্রম ঘটনাটা ঘটছে, তুমি চট করে 3D এবং 4s এর শক্তিমাত্রাটা বের করে ফেলবে n+l সূত্র দিয়ে, এবং তখন তুমি সুন্দরভাবে ব্যাখ্যাটা লিখতে পারবে যে যেহেতু ইলেকট্রন যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেই অনুযায়ী 4s অরবিটালের শক্তি কম এবং 3D অরবিটালের শক্তি বেশি, এই কারণে ইলেকট্রন 4s অরবিটালে আগে প্রবেশ করে। এখানে যে প্রশ্নটা সেটা হলো ইলেকট্রন 3D অরবিটালে না গিয়ে কেন 4s অরবিটালে যায়, বা তৃতীয় শক্তি স্তর সম্পূর্ণভাবে পূর্ণ না করে কেন চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে, বা 3D এবং 4s এর মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে, বা এই দুটো অরবিটাল ছাড়াও অন্য যে কোনো ধরনের অরবিটাল দিয়েও প্রশ্নটা আসতে পারে। আবার এখানে দেখা যায় ধরো তুমি n+l এর মান যে কোনো দুটো অরবিটালের ক্ষেত্রে একই রকম পেলে, তখন কি করবে? যেমন ধরো 4p অরবিটালের মান কি হবে? 4p অরবিটালে n এর মান হচ্ছে 4, p এর মান হচ্ছে 1, 5, এবং 3D অরবিটালেও n এর মান হচ্ছে 5। তাহলে 3D এবং 4pর মধ্যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? তখন এই প্রশ্নটার উত্তরটা দিতে হবে এভাবে, যার n এর মান কম, যেহেতু দুইটাই আমার 5, 4p-তেও আমার n+n এর মান 5 হচ্ছে, 3D-তেও n+n এর মান 5 হচ্ছে, তাহলে দুইটার শক্তি সমান হয়ে গেল। তখন আমাকে দেখতে হবে যে কোনটার n এর মান সবচেয়ে কম। 3D-তে n এর মান 3 আর 4p-তে n এর মান হচ্ছে 4, সেই হিসেবে 3D-টা তখন কম শক্তির আর 4p-টা বেশি শক্তির। তাহলে এখানে এই প্রশ্নটাও আসে যে 3D এবং 4pর মধ্যে ইলেকট্রন কোন অরবিটালে আগে প্রবেশ করবে এবং কেন। সেক্ষেত্রে তুমি ব্যাখ্যা যখন দিতে যাবে তখন দেখা যাবে 3D এবং 4pর মধ্যে ইলেকট্রন শক্তির যেই সম্পর্ক বা শক্তির যে মানটা n+l এর মান, দুটোর জন্যই 5 আসে, এবং তখন তোমাকে বলতে হবে যখন n+l এর মান সমান থাকে তখন যেই অরবিটালের n এর মান সবচেয়ে কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। সেই হিসেবে 3D-তে আগে প্রবেশ করবে ইলেকট্রন, তারপর যাবে 4s। এটা হলো আমার ইলেকট্রন বেসিস একটা ব্যাখ্যা। আবার আমি একটা শক্তিক্রমের মাধ্যমে এই ইলেকট্রন প্রবেশের মাত্রাকে ব্যাখ্যা করতে পারবো। দেখো তুমি একটা খাতায় এই চিত্রটা আঁকবে। এই চিত্রটা আঁকার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো
তুমি খাতায় যদি চারটা অরবিটালের এই সেটটা তুমি এঁকে নাও, অর্থাৎ 1s-কে তুমি লিখলে 1s লিখলে 2s 2p, 3s 3p 3d, 4s 4p, 4d 4f এবং 5-এর অরবিটালগুলো, 6-এর অরবিটালগুলো, 7-এর এবং 8-এর অরবিটালগুলো। এবং খেয়াল করো 1 থেকে 8-এর মধ্যে শেষ হবে এবং 6d এর পরে আমি পিরামিড আকৃতির জন্য আস্তে আস্তে এটাকে ছোট করে নিচ্ছি, অর্থাৎ একটা পিরামিড আকৃতির শক্তিক্রম আমি এখানে দেখার চেষ্টা করব। এবং এই শক্তিক্রমটা দেখার ক্ষেত্রে আমার খেয়াল করতে হবে, এরপরে এখানে একটা স্কেল দিয়ে তুমি টান দিবে 1s, এরপরে এই 2s একটা দাগ হবে, এরপরে দাগ হবে 2p এবং 3s। এভাবে করে করে পর্যায়ক্রমের প্রত্যেকটা অরবিটালে তুমি স্কেল টানবে, যেটা আমাদের বইয়ে টানা হয়েছে। 1s একটা সরলরেখা, তারপর 2s-এ, তারপরে 2p 3s-এ, তারপরে 3p 4s, তারপরে 3d 4p 5s, তারপর হচ্ছে 4f 5d 6p 7s, 6d 7p 8s। এবং এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখি যে প্রথমে ইলেকট্রন যাচ্ছে 1s-এ, তারপর 2s 2p, তারপর 3s 3p, এরপর দেখো 3d-তে না গিয়ে চলে গেল 4s। এবং এই ব্যাখ্যাটা আমরা পড়লাম কেন এই জায়গাটা ব্যতিক্রম হলো। আবার দেখো 3d-তে ইলেকট্রন গিয়ে তারপরে 4p-তে যাচ্ছে, কেন 3d-তে গেল, কেন 4p-তে গেল সেটাও আমরা ব্যাখ্যা করলাম। তারপর যাচ্ছে 5s-এ, তারপরে যাচ্ছে 4d-তে, তারপর হচ্ছে 5p-তে। এই শক্তিক্রমটা এইখান থেকে আমরা পাচ্ছি যে অরবিটালের যে শক্তিক্রমের এই চিত্রটা, এটা কি আমি যখন গ্রেটার দেন সাইন দিয়ে লিখছি তখন আমি এইভাবে লিখতে পারছি। এবং এটা থেকে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রন আসলে কোন ক্রম অনুযায়ী প্রকাশ করবে। অরবিটালের শক্তিক্রমের এই চিত্রটা অনেক সময় অনুধাবনের প্রশ্নে আসে, এমন চিত্রটা তোমাদেরকে আঁকতে হয়। এবার আসো এই নীতি অনুযায়ী আমরা কিছু ইলেকট্রন বিন্যাস দেখব। যেমন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তাহলে প্রথমে হচ্ছে 1s অরবিটালে 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, তারপরে আমার 2s অরবিটালে 2টা, 2p-তে আমাদের 6টা ইলেকট্রন দিয়ে দিলাম, আমার হাতে আরও 9টা ইলেকট্রন রয়েছে। তাহলে আমি 3s-এ দিয়ে দিব, 3p-তে দিয়ে দিব। 3p পর্যন্ত আমার কোনো টেনশন নেই, কারণ এটা একই সিকোয়েন্সে চলে যায়। 3p এর পর থেকে টেনশন শুরু হয়ে গেল 4s আর 4d। 4s আর 4d-র মধ্যে 3d-তে কখনো ইলেকট্রন যাবে না, ইলেকট্রন যাবে আগে 4s। এখন 3p পর্যন্ত ইলেকট্রন দেওয়ার পরে দেখা যায় আমার হাতে আর একটা ইলেকট্রন থাকে, এবং সে একটা ইলেকট্রন 3d-তে না গিয়ে যাবে কোথায়, 4s-এ, কারণ 4s অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, আমার হাতে ইলেকট্রন আছে একটি। তাহলে আমি একটা ইলেকট্রন দিয়ে তারপর যদি ইলেকট্রন থাকতো তাহলে আমি এতে তাহলে আমি পরবর্তীতে যেতাম। যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে হচ্ছে, ক্যালসিয়ামে কিন্তু 4s2। স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে দেখো, স্ক্যান্ডিনিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। ইলেকট্রন 4s অরবিটাল পূর্ণ করার পরেও হাতে একটা ইলেকট্রন থাকে, তখন 3d1। টাইটেনিয়ামে 22, তখন 4s-এ 2টা ইলেকট্রন দেওয়ার পরে আমার হাতে আর 2টা ইলেকট্রন থাকে, তখন 3d2। এভাবে করে করে 3d10 পর্যন্ত হবে, কিন্তু 3d11 কখনো হবে না, তখন চলে যাবে 4p-তে। এই হলো আমাদের ইলেকট্রন বিন্যাস, যে 19 20 21 22। তোমাদের জন্য উপদেশ থাকবে, তোমরা পর্যায় সারণী দেখে হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত যে যতগুলো মৌল আছে সবগুলোর ইলেকট্রন বিন্যাস বাসায় লিখবে এবং লিখে প্র্যাকটিস করবে। এই 30টার ইলেকট্রন বিন্যাস যদি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। এখান থেকে একটা প্রশ্ন আসে পটাশিয়ামের জন্য, যে পটাশিয়ামের এই যে শেষ ইলেকট্রনটা, সেটা হচ্ছে 19তম ইলেকট্রন। যদি আমি বলি যে 18টা ইলেকট্রন তো আমি এভাবে দিয়েই দিলাম, তারপর 19তম ইলেকট্রনটা কেন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে গিয়েছে। আবার প্রশ্নটা বলছি যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কেন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে প্রবেশ করে। উত্তরের পক্ষে তোমার যুক্তি দাও। সেক্ষেত্রে যেটা করতে হবে, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তোমাকে লিখতে হবে, লিখে 4s এবং 3d-র যে শক্তি স্তরের কথাটা আমি শুরুতে বলেছিলাম, সেই শক্তি স্তরের ধারণা দিয়ে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করার পরে মন্তব্যে তুমি নিজে তোমার মন্তব্যটা লিখবে যে এই কারণে এরকম হচ্ছে, যেহেতু আমরা জানি এরকম, এই কারণে এই ঘটনাটা এখানে হয়েছে, এই কারণে আমাদের পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 4s অরবিটালে আগে যাবে এবং এরপরে 3d-তে যাচ্ছে। এবার দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস। আয়রন হচ্ছে 26। 26-এ আমি যদি
ভাগ করে নিই। 1s-এ 2টা, 2s 2p-তে আমাদের 2টা 6টা করে গেল, 3s 3p-তে গেল। এরপরে আমি 3d লিখেছি কারণ হচ্ছে আমার অরবিটালের সিকোয়েন্স অনুযায়ী লিখতে হচ্ছে, কিন্তু আমার মাথায় রাখতে হবে আমি ইলেকট্রন দিব আগে 4s-এ। 4s-এ 2টা ইলেকট্রন দেওয়ার পরে আমার হাতে আর 6টা ইলেকট্রন থাকছে। 6টা ইলেকট্রনের জন্য 3d 6-এ ইলেকট্রন প্রবেশ করছে। আয়রনের ইলেকট্রন বিন্যাসের পরে তোমাদের যে 2টা ইলেকট্রন বিন্যাস খুব ভালোভাবে শিখতে হবে সেটা হলো ব্যতিক্রম 2টা ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম এবং কপারের। ক্রোমিয়ামের এই পারমাণবিক সংখ্যা হচ্ছে 24 এবং কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। এখানে ব্যতিক্রমটা কোথায় হয়, আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি তখন দেখা যায় যে 4s-এ আমি 2টা ইলেকট্রন দেওয়ার পরে নিয়ম অনুযায়ী আমার হাতে আর 4টা ইলেকট্রন থাকে ক্রোমিয়ামের ক্ষেত্রে, এবং 3d 4 হওয়ার কথা। কিন্তু দেখা যায় যে সাধারণভাবে ইলেকট্রন বিন্যাসে 4s-এ একটা ইলেকট্রন যায় এবং এরপরে আমার হচ্ছে 3d 5। এর একটা ব্যাখ্যা রয়েছে যে 3d অরবিটালে সাধারণত সুস্থিত অর্ধপূর্ণ, আমরা জানি যে 3d অরবিটালে সর্বোচ্চ 10টা করে ইলেকট্রন থাকতে পারে, এবং 10টা করে ইলেকট্রন থাকার কারণে 3d অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় এবং পূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি সুস্থিত থাকে। কিন্তু অর্ধপূর্ণ অবস্থার একদম ঠিক আগের অবস্থা অর্থাৎ 3d 5-এর আগে যে 3d 4 এবং পূর্ণ অবস্থা 3d 10-এর আগে 3d 9, এই দুইটার অবস্থার কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ 3d 4 এবং 3d 9 এই অবস্থাটা কখনোই সৃষ্টি হতে পারে না, কারণ ডি অরবিটাল সবসময় অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় স্থিতিশীল থাকে। এ কারণে দেখা যায় ক্রোমিয়ামে যদি আমি নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করি তখন আমার ইলেকট্রন বিন্যাস লিখতে হয় 3d 4, এবং যেটার আসলে কোনো অস্তিত্ব নেই। এ কারণে আমাকে ব্যতিক্রম নিয়মে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে 4s 1 এবং 3d 5। অপরদিকে কপারের ক্ষেত্রে যেটা হয়, কপারে তখন আমার হাতে যেই 10টা ইলেকট্রন থাকে, 10টা ইলেকট্রনের মধ্যে যদি আমি 4s নিয়ম অনুযায়ী লিখি তখন দেখা যায় 4s-এ 2টা ইলেকট্রন দিয়ে আমার হাতে যে 9টা ইলেকট্রন থাকে সেটা 3d 9 দিতে হয়। কিন্তু সেখানেও ব্যতিক্রম হয়ে 4s-এ তখন একটা ইলেকট্রন যাবে এবং 3d-তে চলে আসবে আমার 10টা ইলেকট্রন। তোমাদের যে কাজটা করতে হবে, কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তোমরা লিখবে, লিখে কমেন্টে জানাবে আমাকে। এবং ইলেকট্রন বিন্যাসের আজকে যে নিয়মগুলো আমরা পড়লাম সেগুলো বাসায় খুব ভালোভাবে পড়বে, এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।